কি হয়েছে তোমার? এমন করে তাকিয়ে আছো কেন আমার দিকে? ইভান উত্তর না দিয়ে এখনো ঠোঁটে বাঁকা হাসি নিয়ে ধারার দিকে তাকিয়ে আছে। ধারা আবার বলল, উফ, বলবে তো কি হয়েছে তোমার? এমন করছো কেন? ইভান ভাবলেশীন ভাবে বলল, কি হবে? কিছুই না, শুধু ভাবছি। ধারা ছোট করে বলল, ভাবছো? কি ভাবছো? ইভান ধারার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, দেশে এসেছি পর থেকে তোমাদের নিয়ে কোথাও ঘুরতে যাইনি। ভাবছি কাল তোমাদের নিয়ে ঘুরতে যাব। বাড়ির সবাই যাবে একসাথে, ভাইয়ারা, ভাবিরা, বাচ্চারা, খুব মজা হবে। ধারা হালকা হেসে বলল, তাহলে তো খুব ভালো হবে। ইভান ধারার দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলল, আচ্ছা শোনো, আমরা যে সম্রাট ভাইয়াদের জন্য শপিং গুলো করেছিলাম, সেই ব্যাগটা কোথায় রেখেছো তুমি? ধারা জিজ্ঞাসু গলায় বলল, এই তো আমাদের কাপড়ের ওপরে রাখা আছে। তুমি তো রেখেছিলে, সেদিন ভুলে গেছে? সেই ব্যাগটা দিয়ে তুমি এখন কি করবে? ইভান ধারার দিকে না তাকিয়ে বলল, না, তেমন কিছু না। আমরা তো এখন গ্রামে যাব না, তাই ভাবছি পরিচিত কারো মাধ্যমে আমাদের গিফটগুলো ভাইয়াদের কাছে পৌঁছে দেব। ধারা মন খারাপ করে বলল। ও, তুমি যা ভালো মনে করো। ইভান ধারার কথার ধরন শুনে বুঝতে পারে ওর মন খারাপ। তাও ইভান ধারাকে সে বিষয়ে কিছু না বলে ধারার দিকে তাকিয়ে মিহি গলায় বলল, শুয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। ভাইয়া বলেছে কাল সকাল 8টা কিংবা 9টার মধ্যে আমি রওনা হব। ধারা কৌতূহলের গলায় বলল, তা তো বুঝলাম, কিন্তু আমরা যাবোটা কোথায়? জায়গার নাম কি? ইভান ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তুলে বলল, যাব প্রকৃতির খুব কাছে, সেখান থেকে মাটির সুবাস পাওয়া যায়, বৃষ্টির ঘ্রাণ পাওয়া যায়। আর জায়গার নাম, সেটা বরং সারপ্রাইজ থাক। আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েছি, এবার তুমি লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো মামুনির পাশে। ধারা মুখ বাঁকা করে বিড়বিড় করে বলল, প্রশ্নের উত্তর দিয়ে যেন আমাকে উদ্ধার করেছে। রহস্য মানবের মতো কি সব বলেছে তার একমাত্র সেই জানে। ধুর, আমার কি, আমি শুয়ে পড়ি, বড্ড ঘুম পেয়েছে। ধারা কেমন মুখ বাঁকা করে বিড়বিড় করতে করতে শুয়ে পড়তে দেখে ইভান ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে। বাড়িতে এক প্রকার হুলস্থুল কাণ্ড। গতকাল রাতে অভি আর হাবিব বাড়িতে এসেছে। ধারার আব্বাজান তাদের জরুরি ভিত্তিতে বাড়িতে ডেকে পাঠিয়েছে। ভোর হতে না হতে ধারার আব্বাজান তাদের দোকানে থাকা কর্মচারী শাহিনকে নিয়ে বাজারে গেছে। বিয়ে বাড়ির ন্যায় বাজার সদাই করে এনেছেন তিনি। বাজার নিয়ে আসার পর শাহিন উঠানে দাঁড়িয়ে লিস্ট মিলিয়ে মিলিয়ে বাজার সদাই দেখছে। বাড়ির সবাই ধারার আব্বাজানের কর্মকাণ্ড দেখছে গতকাল রাত থেকে। অভি আর হাবিব বাড়িতে এনে সবাইকে ডেকে বলে তার পরিচিত কয়েকজন লোক বাড়িতে আসবে, তাদের খাতির যত্ন যেন কোনো কমতি না থাকে। জোনাকিকে আজ স্কুলে যেতে বারণ করেছে ধারার আব্বাজান। ধারার আব্বাজান গতকাল রাতে আরো 2জন কাজের লোক নিয়োগ করেছে। তাদের মধ্যে একজনের ওদের বাড়ির পিছনে নারকেল গাছ থেকে ডাব পাড়তে গেছে, অন্যজন সে পুকুরে জাল ফেলেছে। বাড়ির মেয়েরা রান্নাবান্না শুরু করে দিয়েছে। ধারার আব্বাজান উঠানে চেয়ার পেতে গম্ভীর মুখ করে বসে আছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, কিন্তু কোনো তিথিতে দেখা না পেয়ে অভি এসে তার আব্বাজানের সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, আব্বাজান, তুমি না গতকাল রাতে বলেছিলে আমাদের বাড়িতে কারা যেন আসবে, কিন্তু বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত তো কেউ এলো না। তারা কি আসবে না? তাদের জন্য বাড়ির অধিকাংশ লোকই এখন পর্যন্ত না খাওয়া। ধারার আব্বাজান গম্ভীর গলায় বলল, এতক্ষণে তো তাদের এসে পড়ার কথা, কিন্তু এখন আসছে না কেন? রাস্তা কি কোনো ঝামেলা হয়েছে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। ধারার আব্বাজান এটুকু বলে কিছুক্ষণ থামে। অভি সব শুনে চুপ করে আছে। ধারার আব্বাজান আবার কিছু বলবে তার আগেই বাড়ির বাইরে গাড়ির শব্দ পায়। তা শুনে ধারার আব্বাজান হালকা হেসে অভির দিকে তাকিয়ে বলল, ওই তো এসে গেছে আমার অতিথিরা, এবার যা, সবাইকে ডেকে নিয়ে গিয়ে আয় উঠানে। ধারা বিস্ফোরিত চোখে চারদিক তাকাচ্ছে। সবকিছু যেন ওর কাছে স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে। ধারা নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। বিশ্বাস করতে চেয়েও করতে পারছে না ধারা। কিছুক্ষণ আগে যখন ওদের গাড়িতে ওদের গ্রামের রাস্তায় ঢোকে, তখন থেকে অস্থিরতা বিরাজ করছে ওর মাঝে। ইভান আজ গাড়ি ড্রাইভ করেছে, পাশের সিটে ধারা বসেছিল। পিছনের সিটে বাচ্চা 3টা বসা ছিল, লিওন, রোহান আর রিহিতা। ওদের পেছনের গাড়িতে 2 ভাইয়া ভাবি আসছে। গ্রামের রাস্তায় গাড়ি ঢুকেছে পর থেকে ধারার সামনে ইভানকে জিজ্ঞেস করে যাচ্ছে ওরা এখানে কেন এসেছে, কিন্তু ইভান উত্তরে কিছু বলেনি। গাড়ি যখন ওদের বাড়ির সামনে থামে, তখন ধারার উত্তেজনা আরো কয়েক হাজার গুণ বেড়ে যায়। গাড়িতে থাকা অবস্থায় পুরো শরীর কাঁপাকাঁপি শুরু করে দেয়। ধারা গাড়িতে শক্ত হয়ে বসে থাকে, সে গাড়ি থেকে নামবে না, কিছুতেই নামবে না। ইভান এক প্রকার জোর করে ধারাকে গাড়ি থেকে নামায়।
ধারা ইভানের দিকে যতবার করুণ চোখে তাকিয়েছে, ইভান ততবার চোখের ইশারায় ধারাকে আশ্বাস দিয়েছে সবকিছু ঠিক আছে। কয়েক মুহূর্তের মধ্যে বাড়ির সবাই হাজির ধারাদের সামনে। সবার চোখে মুখে বিস্ময়ের ছাপ। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না এই মুহূর্তটা। গধূলি বেলায় নিস্তব্ধতা বিরাজ করছে ওদের মাঝে। নিস্তব্ধতা ভাঙতে হঠাৎ করে ধারার আম্মা ধারাকে জাপটে বুকের সঙ্গে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। ধারা তার আম্মার বুকে আছড়ে পড়ে শব্দ করে কেঁদে দেয়। পরিবারের প্রতিটি ব্যক্তির চোখ ছলছল করছে। ধারার আম্মা ধারার গালে কপালে চুমু দিতে দিতে কান্না জড়িত কণ্ঠে বলল, কেমন আছিস মা তুই? আজ কতদিন পরে আমি তোকে দেখলাম, দু চোখ ভরে। আমার শূন্য কোলটা আজ আবার পূর্ণ হয়ে গেছে। ধারা তার কান্নার জন্য ভালোভাবে কিছুই বলতে পারছে না। মাথা নাড়িয়ে বোঝানোর চেষ্টা করছে। কতগুলো দিন, কতগুলো মাস, কতগুলো বছর পরে দেখা আপনজনের সঙ্গে। অতিরিক্ত খুশিতে ধারা আবেগ আপ্লুত হয়ে পড়েছে। সবার দিকে পলকহীন ভাবে তাকায়। সবার থেকে দূরে দাঁড়িয়ে আছে ধারার আব্বাজান। চোখ মুখ হাজার কষ্টের ছাপ দেখতে পাচ্ছে ধারা। ধারা ওর আম্মাকে ছেড়ে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুখ মুছে ধীর পায় এক পা করে এগিয়ে যায় ওর আব্বাজানের দিকে। ধারার আব্বাজান এক দৃষ্টিতে তার মেয়ের দিকে তাকিয়ে আছে। তার আদরের মেয়েটা তার জেদের কারণে তাদের থেকে দূরে ছিল এতদিন না, এতগুলো বছর। ধারা ওর আব্বাজানের সামনে দাঁড়িয়ে মোলায়েম গলায় বলল, আব্বাজান। ধারার আব্বাজান চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে, মেয়েকে বুকে জড়িয়ে নেয়। ধারার কান্না এবার দেখে। আব্বাজানের বুকে মাথা রেখে ফোঁপিয়ে কাঁদতে শুরু করে। হাজারো অভিমান, অভিযোগ, কষ্ট সব একসাথে বেরিয়ে আসছে। ধারার আব্বাজানের চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। উপস্থিত সবার দৃষ্টি ওদের দুজনের দিকে। বাবা মেয়ের মান অভিমান দেখছে সবাই হাসি মুখে। এতক্ষণে বাড়ির সবাই বুঝতে পারছে ধারার আব্বাজান আজ কেন এত এলাহি আয়োজন করেছে। হঠাৎ ওদের এই আবেগে মুহূর্তে কেউ বলল, মাম্মা, হোয়াই আর ইউ ক্রাইং? এই লোকটা কি তোমাকে কিছু বলেছে মাম্মা? ধারা তার আব্বাজানের বুকে মাথা রাখা অবস্থায় কথাটা শোনা মাত্র হালকা হেসে দেয়। কে এই কথাটা বলল তা দেখার জন্য সবাই সেদিকে তাকায়। ইভানের হাতের আঙ্গুল ধরে একটা বাচ্চা মেয়ে চোখ ছোট ছোট করে ধারা এবং ধারার আব্বাজানের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে সবাই খেয়াল করেনি ইভানের সঙ্গে আরো 3টে বাচ্চা আছে। এতক্ষণ তো সবাই ধারার সঙ্গে কথা বলতে বলতে এদিকে খেয়ালই করেনি। ধারার আম্মা ইভানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। ইভান তা দেখে মৃদু হেসে মাথা নাড়িয়ে তার মেয়েকে বলল, মামুনি, উনি তোমার নানু হয়, যাও তার কোলে যাও। ইহিতা এক পলক ওর পাপার দিকে তাকিয়ে গুটি গুটি পায়ে গিয়ে ধারার আম্মার সামনে দাঁড়ায়। আচমকা ঝড়ের গতিতে ধারার আম্মা ইহিতাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে আবার কান্না করে দেয়। ধারার আম্মা বিশ্বাস করতে পারছে না তাদের মেয়ের এমন সুন্দর একটা পরীর মতো মেয়ে হয়েছে। অভি এসে ওর আম্মার সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আম্মা, আমার কোলে একটু দাও না ওকে। ধারার আম্মা হেসে ইহিতাকে আদর করে দিয়ে অভির কোলে দিয়ে দেয়। সম্রাট সে বাড়িতে নেই, কাজের জন্য শহরের দিকে গেছে। জোনাকি সে বারবার করে সম্রাটকে বলেছিল আব্বাজান আজ সবাইকে বাড়িতে থাকতে বলেছে, কিন্তু সম্রাট কারো কথা পাত্তা না দিয়ে সে চলে গেছে। কিছুক্ষণ পরে ধারা কান্না থামিয়ে ওর আব্বাজানের বুক থেকে উঠে চোখের পানি মুছে তার দিকে তাকায়। ধারা তার আব্বাজানের চোখে পানি দেখতে পায়। পরম যত্নে ধারা তার আব্বাজানের চোখের পানি মুছে দেয়। ধারা ওর মেয়ের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বলল, আমার কাছে এসো তো ইহিতা মামুনি। অভি ইহিতাকে কোলে নিয়ে ধারার সামনে এসে দাঁড়ায়। ধারা অভির কোল থেকে ইহিতাকে নিজের কোলে নিয়ে ওর আব্বাজানের দিকে তাকিয়ে বলল, মামুনি, এটা তোমার নানু ভাই। ইহিতা গোল গোল চোখে ধারার আব্বাজানের দিকে তাকিয়ে বলল, মাম্মা, তুমি আর পাপা আমাকে নানু ভাইয়ের ছবিটা দেখিয়েছিলে। সেই ছবিটায় নানু ভাইকে কি সুন্দর দেখতে, কিন্তু এই নানু ভাইটা তো অনেক দেখতে বুড়ো বুড়ো। ইহিতার কথা শুনে সবাই মুখ টিপে হাসতে শুরু করে। ধারার চোখ বড় বড় হয়ে যায় ইহিতার কথা শুনে। ধারার আব্বাজান হেসে দিয়ে ইহিতাকে তার কোলে নিয়ে নেয়। ইহিতা আবার ধারার আব্বাজানের দিকে তাকিয়ে সন্দেহের গলায় বলল, তুমি কি সত্যিই আমার নানু ভাই? ধারা মৃদু হেসে বলল, হ্যাঁ মা, এটাই তোমার নানু ভাই। আমি আর তোমার পাপা তোমাকে তোমার নানু ভাইয়ের যে ছবি দেখিয়েছি তা অনেক বছর আগের ছবি। যেমন ধরো, তুমি যখন তোমার ছোটবেলার ভিডিওগুলো দেখো তখন তুমি বলো না, আগের তুমির সঙ্গে বর্তমান তুমির
কোনো মিল নেই। ঠিক তেমনই বয়সের সঙ্গে সঙ্গে চেহারার গঠনও পাল্টে যায়। বুঝলে এবার? ইহিতা টোল পড়া গালে এক গাল হেসে ধারার আব্বাজানের গলা ছোট ছোট হাত দিয়ে পিছিয়ে ধরে বলল, ইয়েস মাম্মা, আমি বুঝতে পেরেছি, এটাই আমার সেই নানু ভাইটা। ইহিতার কথা শুনে সবাই আবার উল্লাস ধ্বনিতে শব্দ করে হেসে দেয়। ধারারা এ বাড়িতে এসেছে পর থেকে সবাই ইহিতাকে কাড়াকাড়ি শুরু করে দিয়েছে, কে আগে ইহিতাকে কোলে নেবে তা নিয়ে। ধারার দাদিয়ামা সবাইকে একটা রাম ধমক দিয়ে ইহিতাকে নিজের কোলে নিয়ে বসে আছে। ইহিতা শান্ত মেয়ের মতো তার কোলে বসে এটা ওটা জিজ্ঞেস করছে। ইহিতার দুই একটা কথা শুনে সবাই হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে। ধারা সে এখন পৃথিবীর সব থেকে ব্যস্ত মানুষ। রান্নাঘরে বসে জমিয়ে কথাবার্তা বলছে সবার সঙ্গে। ইভান সে ধারার রুমে বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ইভানের বড় ভাইয়া আর ভাবিরা তাদের জন্য নির্ধারিত রুমে বিশ্রাম নিচ্ছে। লিওন আর রোহান ধারার দাদি আমার ঘরে গল্প করছে। রান্নাঘরে গল্প করার মাঝে শুনতে পায় সম্রাট বাড়িতে এসেছে। বসার ঘরে বসে জোনাকিকে ডাকছে এক গ্লাস পানি দেওয়ার জন্য। জোনাকি ধারাকে কিছু একটা বলে তাড়াতাড়ি করে উঠে ধারার দাদি আমার রুমে যায়। সম্রাট আবার বসার ঘর থেকে বসে মৃদু চিৎকার দিয়ে বলল, জোনাকি, তুমি কি আমাকে এক গ্লাস পানি দিবে, না আমি উঠে ঘরে চলে যাব? হঠাৎ করে জোনাকি এসে সম্রাটের সামনে দাঁড়িয়ে হাসি মুখে বলল, পানিতে কি তোমার তৃষ্ণা মেটবে? আমার কাছে অন্য উপায় আছে তোমার তৃষ্ণা মেটানোর। সম্রাট বিরক্ত চোখে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, মানে তোমার কোলে বাচ্চা মেয়েটা কে? ভারী মিষ্টি দেখতে তো। সম্রাটের পেছন থেকে ধারা এসে সম্রাটের সামনে এক গ্লাস পানি ধরে হাসি মুখে বলল, দেখতে হবে না ভাগ্নিটা কার? চমকে উঠে সম্রাট বিস্ফোরিত চোখে ধারার দিকে তাকায়। এটা কি তার স্বপ্ন নাকি বাস্তব? সম্রাটের মনের অবস্থা বুঝতে পেরে জোনাকে মৃদু স্বরে বলল, কি ভাবছো এটা স্বপ্ন? আগে না মশাই, তোমার আদরের বোন তোমার সামনে দাঁড়িয়ে আছে, আর আমার কোলে যাকে দেখছো সে তোমার বোনের অংশ, তার কলিজার টুকরা মেয়ে ইহিতা, আমাদের ইহিতা মা। তুমি ঠিকই বলেছ, আমাদের ইহিতা মা খুব মিষ্টি দেখতে, তার থেকেও মিষ্টি ওর কথাগুলো, একটা পাকা বুড়ি যেন। সম্রাট ছলো ছলো চোখে একবার তার বোনের দিকে তাকায় আর একবার তার স্ত্রীর কোলে থাকা বাচ্চা মেয়েটার দিকে তাকায়। তার এখনো বিশ্বাস হচ্ছে না এটা বাস্তব। মনে হচ্ছে চোখের পলক ফেলার সঙ্গে সঙ্গে সব আবারও ধোঁয়াশা হয়ে যাবে। স্বপ্ন নাকি বাস্তব তা যাচাই করার জন্য সম্রাট কাপা কাপা একটা হাত আলতো করে ধারার গালে রাখে। তা দেখে ধারা মিষ্টি করে হেসে দেয়। সম্রাট ছোট্ট নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে এক বিন্দু পানি গড়িয়ে পড়ে সম্রাটের গালে। না, স্বপ্ন নয়, বাস্তব। তার আদরের বোন তার সামনে দাঁড়িয়ে আছে হাসি মুখে। রাতে খাওয়া দাওয়ার পরে যে যার রুমে চলে যায়। কিছুক্ষণ আগে সবাই একসঙ্গে বসার ঘরের সোফা সরিয়ে বিশাল এক মাদুর পেতে সেখানে খেতে বসেছিল। ইহিতা ধারার আব্বাজান আর চাচা জানের মাঝে বসে খেয়েছে। তারা দুজনে মিলে খাইয়ে দিয়েছে ইহিতাকে। উল্লাসিত একটা মুহূর্ত পার করেছে খাওয়ার সময় সবাই। 3 রমণী বসে আছে বসার ঘরে, খুশ মেজাজে গল্প করছে 3 জনে। বাড়ির 2 বউ কতগুলো দিন পরে তাদের ননদকে কাছে পেয়েছে। কত কথা জমানো আছে তাদের ভেতরে। কিছু কথা শুনে হাসতে হাসতে পেটে খিল ধরে গেছে 3 জনের। স্বর্ণা মেয়েটাকে বেশ পছন্দ হয়েছে ধারার। বয়সে ধারার ছোট, কিন্তু সম্পর্কে বড়। ধারা মেজু ভাবি বলে ডাকলেও স্বর্ণা সে ধারাকে ধারা আপু বলে ডাকে। হঠাৎ ওদের হাসির আওয়াজ ছিঁড়ে ধমকের সুর ভেসে আসলো ওদের দিকে। এখনো তোরা এখানে বসে হা হা হি হি করছিস? রাত কত হয়েছে সেদিকে খেয়াল আছে কারো? ধারা ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকিয়ে দেখে ধারার আম্মা ওদের দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ধারা মৃদু হেসে বলল, এই তো আম্মা, একটু পরে যাচ্ছি। তুমি এত রাতে এখানে কি করছো? ধারার আম্মা ধীর গলায় বলল, আর একটু পরে কি? এক্ষুনি 3 জনে তোদের ঘরে যাবি। ঘরের জগের পানি শেষ, তাই পানি নিতে এসেছি। কিছুক্ষণ থেমে ধারার আম্মা আবার চিন্তিত গলায় বলল, রাতে খাবার সময় দেখলাম জামাই আর আপু মনে ঘেমে একাকার হয়ে গেছে। আজকের রাতটা তো খুব কষ্ট হবে ওদের। তোর ঘরে তো একটা মাত্র সিলিং ফ্যান। তোর আব্বাজান বলেছে কাল কিছু একটা ব্যবস্থা করবে। স্বর্ণা মিহি গলায় বলল, চাচিজান, আপনি চিন্তা করেন না। আমাদের ঘরে যে টেবিল ফ্যানটা ছিল
আপনাদের ছেলে আপুদের ঘরে সেট করে দিয়েছে। আসলে ভাইয়া আর ইহিতা মা মনে হয় সব সময় এয়ার কন্ডিশন এর মধ্যে থাকে, তাই গ্রামের আবহাওয়া মানিয়ে নিতে কষ্ট হচ্ছে। ধারা মৃদু হেসে বলল, তা অনেকটা ঠিক বলেছো ভাবি। বাপ বেটি একটু গরম সহ্য করতে পারে না। মেয়ে তো তার বাপের থেকে আরো কয়েক ধাপ এগিয়ে। তবে চিন্তা করো না, দুজনে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। ধারার আম্মা মৃদু স্বরে বলল, কত করে বললাম আজকের রাতটা আপুমনিকে আমাদের সাথে থাকতে দে, কিন্তু তা তো দিলি না। ধারা হালকা হেসে বলল, আম্মা, তুমি তোমার নাতনিকে চেনো না, তাই এই কথা বলছো। সে ঘুম থেকে উঠে আমাকে আর তার পাপাকে দেখতে না পেলে সারাদিন ঘ্যান ঘ্যান করবে, তাই তো তোমাকে নিষেধ করেছি। ধারার আম্মা ধীর গলায় বলল, আমি তখনই তো বুঝতে পেরেছি অনেক কথা হয়েছে, এবার যে যা রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আজ সারাদিন অনেক দখল গেছে সবার উপর দিয়ে, তোদের যা গল্প গুজব করার আছে কাল সকালে করিস। এখন যা সবাই। ধারার আম্মার কথা শুনে সম্মতি জানিয়ে যে যায় ঘরে চলে যায়। ধারা দরজা ঠেলে ঘরে ঢুকে দেখে বাবা মেয়ে ঘুমিয়ে আছে। ধারা কিছুক্ষণ তাকিয়ে সেই দৃশ্য উপভোগ করে। ধারা ধীর পায়ে হেঁটে গিয়ে ইভানের পাশে বসে, আলতো করে এক হাত ইভানের গালে রাখে। এই মানুষটা তাকে কখনো কষ্ট পেতে দেয় না, সবসময় নিজের ভালোবাসা দিয়ে আগলে রাখে তাকে। মুখ ফুটে কিছু বলার আগে মনের কথা বুঝে নেয়। মানুষটা তাকে পাগলের মতো ভালোবাসে, আর মানুষটাকে ঘিরে ওর যত অনুভূতি, উদ্দীপনা, ভালো লাগা, উত্তেজনা সবকিছু এই মানুষটাকে ঘিরে। ভীষণ ভালোবাসার মানুষটাকে ধারা। আনমনে বসে এসব ভাবছিল, তখন হঠাৎ করে ইভান বলল, বউ, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমার তো ঘুমের মধ্যেও লজ্জা করছে। ইভানের কণ্ঠস্বর শুনে ধারার চোখ বড় বড় হয়ে যায়। তাকিয়ে দেখে ইভান এখনো চোখ বন্ধ করে আছে। তাহলে কথাটা বলবে কে? ধারা ইভানের গালের উপর থেকে হাত সরিয়ে নিয়ে সূক্ষ্ম গলায় বলল, তুমি ঘুমাওনি এখনো? জেগে আছো? ইভান পাশ ঘুরে ধারার এক হাত বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলল, সন্ধ্যার পরে অতক্ষণ ঘুমানোর পরও কি আরো ঘুম আছে? তোমার মেয়েকে ঘুম পাড়িয়ে চোখ বন্ধ করেছিলাম। ধারা ইভানের গায়ে হালকা হেলান দিয়ে বলল, রাত অনেক হলো, ঘুমাবে না তুমি? ইভান সোজা হয়ে চোখ খুলে ধারার দিকে তাকিয়ে বলল, তোমার জন্য অপেক্ষা করছিলাম, এখন ঘুমিয়ে পড়বো। আচমকা ধারা ইভানের বুকে মাথা রেখে বলল, থ্যাংক ইউ সো মাচ মাই লাভ। ইভান ধারার মাথায় হাত রেখে ঠোঁটে হাসি নিয়ে বলল, হঠাৎ থ্যাংক ইউ যে? কারণ কি ম্যাডাম? ধারা ইভানের বুকে মাথা রাখা অবস্থায় ইভানের দিকে তাকিয়ে বলল, এই যে আমার পরিবার আমার কাছে ফিরিয়ে দিয়েছো, সব মান অভিমান ভুলে আজ সবাই একসাথে হয়েছি, এই সব কিছুর জন্য তোমাকে অনেকগুলো থ্যাঙ্কস। ইভান হেসে বলল, তাহলে তো থ্যাঙ্কসটা আমার পাওয়ার কথা নয়, তোমার আব্বাজানের পাওয়ার কথা। ধারা ভ্রু কুঁচকে বলল, মানে? ইভান মৃদু স্বরে বলল, গতকালের বিকেলের দিকে তোমাদের দোকানে কর্মচারী শাহিন নামের ছেলেটা আমাকে ফোন করেছিল। আমি প্রথমে চিনতে পারিনি, পরে কথাবার্তা বলে চিনতে পেরেছি। আমি মনে করেছিলাম বাড়ির কেউ হয়তো অসুস্থ, তার জন্য শাহিন আমাকে ফোন করেছে, কিন্তু না, তোমার আব্বাজান শাহিনকে দিয়ে আমাকে ফোন করিয়েছে। শাহিন কিছুক্ষণ কথা বলে ফোন তোমার আব্বাজানের কাছে দিয়ে দেয়, তারপর আমরা কথা বলি। আমি বুঝতে পেরেছিলাম অপরাধ বোধের কারণে আব্বাজান আমার সঙ্গে ঠিকভাবে কথা বলতে পারছিল না। তখন আমি আব্বাজানকে সহজ করার জন্য নানা বিষয়ে কথা বলি। আব্বাজান গতকাল তার করা কর্মকাণ্ডের জন্য আমার কাছে বারবার ক্ষমা চেয়েছে, কিন্তু আব্বাজান তো বয়সে আমার থেকে বড়, তাই আমি এই প্রসঙ্গ এড়িয়ে গেছি। আমাকে বারবার অনুরোধ করেছে আজ যেন আমি তোমাকে নিয়ে এই বাড়িতে আসি। ব্যাস, তুমি এখন তোমার বাড়িতে। ধারা চোখগুলো ছোট ছোট করে বলল, এর জন্যই তুমি গতকাল অফিস থেকে ফিরেছো, পর থেকে একা একা হাসছিলে। ইভান ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে বলল। ধারা ইভানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আচমকা ইভানের থাপ্পড় ঘুষি দিতে দিতে বলল, কাল বিকেল থেকে তুমি এসব কথা জানতে, তারপর তুমি আমাকে কিছু বলনি। আমি তোমাকে ছাড়ছি না, আজ তোমার একদিন কি আমার একদিন। ইভান এমন ধারা কাজ দেখে শব্দ করে হাসতে হাসতে ধারাকে নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে নেয়। সকাল হতে না হতে ধারার আব্বাজান, হাবিব, অভি এবং চাচাজান মিলে বাড়িতে উপস্থিত সকল নাতি নাতনিদের নিয়ে বাজারে গেছে।
ইভান সে সম্রাট ভাইয়ার সঙ্গে গ্রাম ঘুরতে বের হয়েছে। অনেকদিন পরে আবার দুজনে গ্রাম ঘুরতে বের হয়েছে। আর বাড়ির মেয়েরা রান্নাবান্নার কাজে ব্যস্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে সঙ্গে নিয়ে সবাই বাড়িতে ফিরে এসেছে। বাড়ির বিশাল উঠোনে বাচ্চা 4 জন খেলাধুলো করছে, লিওন, রোহান, ইহিতা আর শাওন। শাওন সবার থেকে ছোট, কিন্তু 3 জনই ওকে আগিয়ে রেখে খেলেছে। রোহান সবার থেকে বড় বিধায় মাঝে মাঝে সবাইকে শাসন করছে। ধারা রান্নাঘরে বসে সবার সঙ্গে গল্প করছিল, তখন ইহিতা এসে রান্নাঘরের সামনে দাঁড়িয়ে ধারাকে বলল, মাম্মা, ছোট মামা তার রুম থেকে ওয়ালেটটা চাইছে। ধারা চোখ ছোট ছোট করে বলল, ওয়ালেট দিয়ে কি করবে তোমার ছোট মামা? তাছাড়া তোমার ছোট মামার ওয়ালেট কোথায় থাকে তা তো আমি জানি না। তোমার ছোট মামাকে গিয়ে বলো সে এসে যেন তার ওয়ালেট নিয়ে যায়। ইহিতা মৃদু স্বরে বলল, ছোট মামা তো এখন বাইরের চেয়ারে বসে আমাদের খেলা দেখছিল, কিন্তু বাইরের রাস্তা দিয়ে কে যেন চিৎকার করতে করতে যাচ্ছিল। তখন ছোট মামা আমাকে ডাক দিয়ে বলে, ইহিতা মা, তুমি তোমার আম্মুকে গিয়ে বলো আমার রুম থেকে আমার ওয়ালেটটা তোমার হাতে দিতে। ধারা জিজ্ঞাসু গলায় বলল, তোমার মামা ওয়ালেট দিয়ে কি করবে? তুমি সে বিষয়ে কিছু জানো? ইহিতা মাথা চুলকিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, মামা বলেছিল আমাকে হাওয়া মিষ্টি খাওয়াবে আমাদের। ইহিতার কথা শুনেই রান্নাঘরের সবাই খিলখিলিয়ে হাসতে শুরু করে। ইহিতা চোখ ছোট ছোট করে তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা হাসছো কেন? জোনাকি হাসি থামিয়ে বলল, ওরে পাকা বুড়ি আমার, ওটা হাওয়া মিষ্টি না, ওটা হবে হাওয়াই মিঠাই। ধারা মৃদু হেসে মেয়ের হাত ধরে বলল, আচ্ছা চলো, আমি দেখছি তোমার মামার ওয়ালেট খুঁজে পাই কিনা। ধারা ইহিতার হাত ধরে অভির রুমে আসে। এদিক ওদিক কিছুক্ষণ খোঁজাখুঁজি করে বালিশের নিচে ওয়ালেট খুঁজে পায়। ধারা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহিতার হাতে ওয়ালেট দিতে গিয়ে কিছু একটা দেখে ভ্রু কুঁচকায়। ইহিতার হাতে দেওয়ার সময় ওয়ালেটটা খুলে যায়। ধারা তীক্ষ্ণ দৃষ্টিতে ওয়ালেট থাকা ছবিটার দিকে তাকায়। ছবিতে থাকা শাড়ি পরা মেয়েটাকে খুব চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যেন দেখেছে তাকে। হঠাৎ ধারার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ওয়ালেটটা ইহিতার হাতে নিয়ে বলল, এটা তোমার মামাকে দিয়ে তাকে বলো আমি ডাকছি তাকে। ইহিতা মাথা দুলিয়ে বলল, ওকে মাম্মা। মিনিট 5 মাথায় অভি এসে রুমে হাজির হয়। ধারাকে ওর বিছানায় পা দুলিয়ে বসে থাকতে দেখে বলল, ইশিতা বলল তুই নাকি আমাকে ডাকছিস, কিছু বলবি? ধারা অন্যদিকে তাকিয়ে বলল, হুম। অভি কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হলো, চুপ করে বসে আছিস কেন? বল কি বলবি। ধারা অভির দিকে তাকিয়ে বলল, জান্নাতকে তুই ভালোবাসিস না? অভি চমকে উঠে কাপা কাপা গলার স্বরে বলল, কোন জান্নাত? ধারা ধীর গলায় বলল, তুই কয়টা জান্নাতকে চিনিস? আমার জানা মতে তুই তো একটা জান্নাতকে চিনিস। অভিকে চুপ থাকতে দেখে ধারা আবার বলল, কি হলো বল ভাইয়া। অভি কম্পিত গলায় বলল, তুই কি বলছিস কিছু বুঝতে পারছি না আমি, আমার অনেক কাজ আছে, আমি আসছি এখন। অভি এক প্রকার ধারার থেকে পালিয়ে যেতে চাইলে ধারা মৃদু স্বরে বলল, পালিয়ে যাচ্ছিস? কার কাছ থেকে পালাচ্ছিস তুই? আমার কাছ থেকে, নাকি তুই তোর নিজের কাছ থেকে পালাচ্ছিস? অভি পা থামিয়ে ধারার দিকে তাকায়। ধারা অভির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর ওয়ালেটে জান্নাতের ছবি কেন ভাইয়া? আমার বেস্ট ফ্রেন্ডের ছবি তোর ওয়ালেটে কি করে? কি হলো, চুপ করে আছিস কেন? এই প্রশ্নটার উত্তর যে আমার চাই ভাইয়া। অভি দীর্ঘশ্বাস ফেলে পাশের জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি ওকে, ভীষণ ভালোবাসি, তাই কোনো শুভক্ষণে ওর হাস্যজল একটা ছবি তুলে রেখেছিলাম আমার একা সময় তাকে দেখে পাওয়ার করার জন্য। ধারা কাটকাট গলায় বলল, ছবিটা তো অনেক আগের তোলা, সময় গুনতে গেলে প্রায় 9-10 বছর আগের ছবি। তখন হয়তো আমি আর জান্নাত ক্লাস 7-এ পড়ি। আমাদের গ্রামে পহেলা বৈশাখ উপলক্ষে যখন মেলা বসেছিল তখন আমি আর জান্নাত শাড়ি পরেছিলাম। আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে তুই সেদিন জান্নাতের শাড়ি পরা ছবিটা তুলেছিস। অভি এক পলক ধারার দিকে তাকিয়ে পরে চোখ সরিয়ে নিয়ে বলল, হ্যাঁ, ওই দিনে আমি ছবিটা তুলেছিলাম। মেলা ভর্তি লোকজনের আড়ালে ছবিটা তুলতে হয়েছিল। শাড়ি পরা অবস্থায় ওকে খুব স্নিগ্ধ সতেজ লাগছিল। ধারা কঠোর গলায় বলল, এতই যখন ভালোবাসিস তখন জান্নাত যখন তোকে বারবার ফোন করতো তখন তুই ওর ফোন রিসিভ করতি না কেন? অভি ধারার দিকে তাকিয়ে আহত গলায় বলল, আমি তখন নিজের মধ্যে ছিলাম না রে। তুই তখন হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে গেলি, তা আমি মেনে নিতে পারিনি। জান্নাত যখন আমাকে ফোন করতো তখন তোর কথা আমার বেশি মনে পড়তো।
তুই আর জান্নাত মিলে কত দুষ্টুমি করতে দুজনে একসাথে। তুই জান্নাতকে ভাবি বলে ডাকলে জান্নাত লজ্জা রাঙা হয়ে যেতে এসব কিছু মনে পড়তো। তাই আমি ইচ্ছে করে ওর থেকে দূরে থেকেছি। কিন্তু একটা সময় একাকিত্বটা ঘিরে ধরে আমায়। কিন্তু তখন খুব দেরি হয়ে গিয়েছিল। জান্নাতের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। জান্নাত যে নাম্বারে আমাকে ফোন করতো ওই ফোনটা চুরি হয়ে গিয়েছিল। পরে সেই সিম কার্ড তুলতে গেলে সিম কার্ড লক হয়ে আরো কিছু সমস্যা দেখা দেয়। আমি অনেক চেষ্টা করেছিলাম ওই সিম কার্ডটা তোলার জন্য, কিন্তু পারিনি আমি। পরে উপায় না পেয়ে নতুন করে সিম কার্ড কিনে নিই। ধারা এতক্ষণে বুঝতে পারছে অভি কেন জান্নাতের সঙ্গে যোগাযোগ করেনি। ওদের এই অবস্থার জন্য ধারা নিজেকে দায়ী করছে। ধারা ছলো ছলো চোখে অভির দিকে তাকিয়ে বলল, 2 দিন আগে যখন তুই সিলেট থেকে ঢাকা ফিরছিলে তখন তোর পাশে মেয়েটা কে ছিল? অভি বিস্ময় নিয়ে ধারার দিকে তাকিয়ে, ও সিলেট গিয়েছিল, ওর পাশে একটা মেয়ে বসা ছিল। তা ধারা জানলো কিভাবে? অভি বিস্ময় গলায় বলল। আর তুই এ কথা জানিস কিভাবে? ধারা উত্তেজিত গলায় বলল, উফ, বল না কে ছিল? অভি অবাক গলায় বলল, মেয়েটা আমার বন্ধু। সিলেট শহরে অনেকদিন পরে ওর সঙ্গে দেখা হয়েছিল, আর ভাগ্যক্রমে ওর সিট আমার পাশে ছিল। কেন বলতো? ধারা ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, কিছু না, তুই থাক, আমি আসছি, অনেক কাজ বাকি আছে আমার। এটুকু বলে ধারা হনহনিয়ে চলে যায়। আর অভি ধারার চলে যাওয়ার দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকে। দুপুরে গোসলের পরে ধারা ওদের 3 জনের জামা কাপড় নিয়ে পুকুর পাড়ে ধুতে এসেছে। আচমকা পুকুরের সামনে ঘাট থেকে রহিমা চাচি মৃদু চিৎকার দিয়ে বলল, দাঁড়া, তোর পাশে কে, জামাই নাকি? ধারা ঘাট ঘুরিয়ে তাকায়। ইভান দাঁড়িয়ে আছে, পরনের 3/4 প্যান্ট আর টি শার্ট। ধারা চোখ বড় বড় করে কিছুক্ষণ ইভানের দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে রহিমা চাচির দিকে তাকিয়ে লাজুক হেসে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ধারা তাড়াতাড়ি করে হাতের কাজ শেষ করে উঠে ইভানের সামনে দাঁড়িয়ে কপট রাগ দেখিয়ে বলল, এসব কি পড়েছো তুমি? শ্বশুর বাড়িতে কেউ এসব পরে ঘুরে বেড়ায়? ইভান বাচ্চাদের মতো করে বলল। কি করবো বলো বউ, প্রচন্ড গরম লাগছে। ধারা ইভানের দিকে মায়া মায়া চোখে তাকিয়ে বলল, গরম লাগছে তাহলে তুমি এখানে কি করছো? ঘরে গিয়ে ফ্যান ছেড়ে বসে জিরিয়ে নাও। ইভান দাঁত কেলিয়ে বলল, কিন্তু ঘরে তো তুমি নেই, তাই আমি তোমার কাছে চলে এসেছি। চলো দুজনে একসাথে গিয়ে ফ্যান ছেড়ে জিরিয়ে নিব। ধারা ইভানের দিকে অসহায় চোখে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই মানুষটার জ্বালায় আমি নির্ঘাত পাগল হয়ে যাব। ধারা ইভানের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল, আপনি যান, আমি আসছি। ইভান ধারার হাত ধরে বলল, না বউ, তা হবে না। এমনিতেই তোমার পালাই পালাই রোগ আছে, এখন তুমি সোজা আমার সঙ্গে রুমে যাবে। ধারা ইভানের দিকে করুণ চোখে তাকালে। ইভান সেদিকে পাত্তা না দিয়ে ধারার হাত ধরে টেনে নিয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সবাই যখন বসার ঘরে বসে গল্প গুজব করছিল, তখন ধারার আব্বাজান সবার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, শোনো সবাই, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার মেয়ে, জামাই, নাতি নাতনি সবাই যখন একসাথে বাড়িতে আছে, এই সুযোগে আমি অভির বিয়েটা দিয়ে দিতে চাই। আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, শুধু আমার নয়, সম্রাট আর ওর চাচা জানেরও পছন্দ হয়েছে। তোমরা চাইলে তাহলে আমরা কথা এগোতে পারি। ধারার দাদি আম্মা ধমকের সুরে বলল, আমরা চাইলেই কি, অভির তো আর বয়স কম হয়নি। তুই দিন ঠিক কর, আমরা গিয়ে মেয়ে দেখে আসবো। সব কথা শুনে অভি মাথা নিচু করে বসে থাকে, আর ধারা তা দেখে ছোট বাঁকা করে হাসে। সময় প্রবাহমান। এই সময়ের স্রোত ধারার মধ্য দিয়ে কেটে গেছে অনেকগুলো দিন। পরিবারের সবার উত্তেজনা আকাঙ্ক্ষা শেষ করে আজ সেই মাহেন্দ্রক্ষণ হাজির হয়েছে। অভির আজ শুভ পরিণয় সম্পন্ন হয়েছে। বধূ বরণ করে গৃহবধূকে গৃহে তোলা হয়েছে। সবার চোখে মুখে উল্লাসিত হাসি। সারা বাড়িময় বাচ্চাদের হই হুল্লোড়, চিৎকার চেঁচামেচিতে মুখরিত হয়ে আছে পরিবেশ। অভি সে বরণের পর থেকে লাপাত্তা। বিয়ের পুরোটা সময় সে থমথমে মুখে ছিল। প্রয়োজন ব্যতীত কারো সঙ্গে কথা বলেনি। বাড়ির বসার ঘর থেকে শুরু করে উঠোনে অধিকাংশ নিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব গল্পগুজব, হাসি ঠাট্টা করেছে। রাত 8টা বাজার সঙ্গে সঙ্গে খোঁজ পড়ে অভির। খোঁজাখুঁজি করে না পেয়ে ধারার আব্বাজান ফোন করে অভিকে। অভি ওর আব্বাজানের শক্ত শক্ত কথা শুনে আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে। নিয়ম অনুসারে কাল বউ ভাত, তা নিয়ে আয়োজন তুঙ্গে। অভি গম্ভীর মুখে সে সব কিছু দেখছে। অভি তার এই
নামমাত্র বিয়ের জন্য শহরের কোনো বন্ধু বান্ধবকে খবর দেয়নি। গ্রামে যে কয়জন বন্ধু বান্ধব ছিল তাদের ওর বড় ভাইয়া নিমন্ত্রণ করেছে। সবাই অভিকে নিয়ে মজা করলেও অভি মুখে কিছু বলে না। পুরোটা সময় অভি থমথমে মুখে বসেছিল। এর মধ্যে ওদের আড্ডার মাঝে জোনাকি ভাবি এসে রাতের খাবার জন্য ডেকে নিয়ে যায়। আপাতত এই অপ্রত্যাশিত পরিস্থিতির হাত থেকে রক্ষা পেয়ে বুক চিরে নিঃশ্বাস ফেলে অভি। খাওয়া দাওয়ার পরে উঠোনের কোনো বন্ধুদের সঙ্গে বসে যখন কথা বলছিল অভি, তখন আগমন ঘটে 3 রমণীর। জোনাকি ভাবি অভির সামনে দাঁড়িয়ে ঠাট্টার সুরে বলল, কি গো দেবর সাহেব, আজ কি ঘরে যাবেন না আপনি, নাকি আজ সারা রাত এখানে থাকবেন বলে পণ করেছেন? অভি ছোট ছোট চোখে জোনাকি ভাবির দিকে তাকায়। পাশ থেকে স্বর্ণা মৃদু স্বরে বলল, কি হলো ভাইয়া, এখনো বসে আছেন কেন? চলুন, আমাদের আদরের ছোট যা বসে আছে যে আপনার অপেক্ষায়। অভি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই তো যাচ্ছি ভাবি। ধারা অভির দিকে না তাকিয়ে ওর হাতে থাকা ফোনের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এখন দীর্ঘশ্বাস ফেলছিস ফেল, কিন্তু খানিকক্ষণ পরে এই দীর্ঘশ্বাসের পরিবর্তে তোর ঠোঁটে ভয়ানক সুন্দর হাসি ফুটে উঠবে। পাগল হয়ে যেতে ইচ্ছে করবে, তখন তোর পাগলের মতো বিহেভ করতে ইচ্ছে করবে। তখন যাকে সামনে পাবে তাকেই চুমু দিতে ইচ্ছে করবে। তখন তোর সুখে আকাশের ডানা মেলে উঠতে ইচ্ছে করবে। অভি ধারার কথার মানে বুঝতে না পেরে ওর দিকে চোখ বড় বড় করে তাকায়। ধারা অভির এমন তাকানো দেখে ধমকের সুরে বলল, বোকার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? চল ঘরে চল, ভাবি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছে, আর তুই এখনো এখানে বসে আছিস। চল চল বলছি তাদের। ধারার কথা শুনে অভি ঠাহর করতে পারে না বয়সে ধারা বড় নাকি ও বড়। ধারার কথার ধরনে আজ কেমন বড়দের মতো তীক্ষ্ণতা। অবশ্য থাকবে নাইবা কেন, এক বাচ্চার মা বলে কথা। এসব ভেবে অভি হালকা হেসে ওদের সঙ্গে পা মিলায়। অভি অনেকক্ষণ ধরে আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসফাঁস করছে। বিছানায় তার বিয়ে করা নতুন বউ ঘোমটা দিয়ে বসে আছে। সাহস হচ্ছে না মেয়ের দিকে তাকানো। অভি হাত ঘড়ির দিকে তাকায়। এই নিয়ে 45 মিনিট সময় ধরে দরজার সামনে দাঁড়িয়ে আছে সে। নিজের উপর নিজেই বিরক্ত হচ্ছে অভি। এমন করে অহিতক দাঁড়িয়ে থাকার মানে কি? মেয়েটা তো তার বিয়ে করাবো, তাহলে তার ভয় হচ্ছে কেন? অভি সাহস করে 1 পা এগিয়ে গিয়ে আবার 2 পা পিছলে পড়ে। অভি মনে একটু সাহস সঞ্চয় করে গলা পরিষ্কার করে কাশি দিয়ে বলল, আসসালামু আলাইকুম। আপনার সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। অবশ্য এখন এসব কথার কোনো মানেই হয় না। আমার পবিত্র একটা সম্পর্কে আবদ্ধ হয়েছে। আমি মনে করি এসব কথা আপনার জানার অধিকার আছে, তাই আমি আপনার এসব বলছি। আমার একটা অতীত আছে। এটুকু বলে অভি থামে। কিছুক্ষণ চুপ করে অভি আবার বলল, আমি একজনকে ভালোবাসতাম। অপ্রিয় সত্যি হলেও এখনো তাকে আমি ভালোবাসি। আমার করা ছোট্ট ভুলের জন্য আছে আমার থেকে দূরে। আপনি হয়তো ভাবছেন আমি কথাগুলো এখন আপনাকে কেন বলছি, বিয়ের আগে কেন বলিনি। আমি বিয়ের আগে আপনার সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, কিন্তু আমার পরিবারের কেউ সেই সুযোগ আমাকে দেয়নি। যেদিন আপনাকে আমার পরিবারের লোকজন দেখতে গেছিল সেদিন আমার নিজস্ব কাজের জন্য যেতে পারিনি। এরপরে আপনার সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। আপনি ভাববেন না যে এখন আমি আপনাকে বাংলা সিনেমার মতো বলবো আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। বিয়েটা কোন ছেলে খেলা নয়, তাই আমি আপনার থেকে কিছুদিন সময় চাচ্ছি নিজেকে সামলে নেওয়ার জন্য, নিজেকে আপনার মতো করে তৈরি করার জন্য। এটুকু বলে অভি থেকে যায়। বিছানায় বসে থাকা নতুন বধূ উঠে এসে অভির সামনে দাঁড়িয়ে ঘোমটা দেওয়া অবস্থায় বলল, আপনার ভালোবাসার মানুষটার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবেন। জানতে চাই কে সেই ভাগ্যবতী। তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এখন তো সম্ভব নয়, কিন্তু ভবিষ্যতে যদি তার সঙ্গে আমার দেখা হয় তাহলে অবশ্যই আমি আপনার সঙ্গে তার পরিচয় করিয়ে দেব। জান্নাতের সঙ্গে আমার যোগাযোগ নেই সে অনেক কাল। এটুকু বলে অভি থামে। পুরো ঘর জুড়ে পিন পতন নীরবতা। কিছুক্ষণ পর অভির বউ ঘোমটা খুলে অভির দিকে তাকিয়ে ঠোঁটে বাঁকা হাসি নিয়ে বলল, আপনি যে জান্নাতকে এতটা ভালোবাসেন সে কথা কি জান্নাত নামের মেয়েটাকে কখনো জানিয়েছেন, নাকি সব কথা মনের মণিকোঠায় যত্ন করে লুকিয়ে রেখেছেন? অভি বিস্ফোরিত চোখে তাকায়। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনে থাকা মেয়েটার দিকে। বলল, আমি কি সত্যি দেখছি? জানেন আপনাকে দেখতে না অনেকটা ঠিক জান্নাতের মতো। অভির বউ অভির কথা শুনে মৃদু হেসে বলল, জি না, আমি জান্নাতের মতো দেখতে না, আমি সেই আপনার জান্নাত। অভি বউ সেজে থাকা মেয়েটার দিকে অবাক চোখে তাকায়। বউ সেজে থাকার কারণে চেনার উপায় নেই মেয়েটা জান্নাত নাকি অন্য কেউ। তবে চেহারার আদল বলে দিচ্ছে মেয়েটা জান্নাত। অভি অবাক গলায় বলল,
সত্যি? সত্যি কি তুমি জান্নাত? জান্নাত চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে বলল, কেন এখনো বুঝি বিশ্বাস হচ্ছে না আমি জান্নাত? নাকি ছোটবেলার মতো আবার আপনাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেব, তাহলে বিশ্বাস হবে তো আমি জান্নাত? জান্নাতের কথা শুনে অভি অতীতের স্মৃতির পাতা ঘাটাঘাটি করে। জান্নাতের ধাক্কা দেওয়ার দিনটার কথা মনে পড়ে। এক শীতের অন্ধকার রাতে ধারা, অভি, জোনাকি ভাবি, সম্রাটের ভাইয়া, জান্নাত সবাই মিলে পুকুর পাড়ে বসে গল্প গুজব করছিল। অভি কথার ছলে হঠাৎ করে জান্নাতকে খেপিয়ে দেয়। জান্নাত বারবার বারণ করা সত্ত্বেও অভি জান্নাতকে খেপাতে শুরু করে। জান্নাত নিজের রাগ সহ্য করতে না পেরে অভিকে ধাক্কা দিয়ে হাড় কাঁপানো শীতের মধ্যে পুকুরের পানিতে ফেলে দেয়। এসব কথা মনে করে শুকনো গলায় ঢোক গিলে জান্নাতের দিকে তাকাই অভি। তাহলে এই মেয়েটা সত্যি সত্যি জান্নাত? হঠাৎ করে একগুচ্ছ ভালো লাগার বাতাস এসে অভির মন প্রাণ ছুঁয়ে দিয়ে শীতল করে দিয়েছে। এতদিনের বিচ্ছেদের পর সে তার ভালোবাসার মানুষের সঙ্গে বিবাহ নামে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। নিজের বিয়ে করা বউকে ভালোভাবে না দেখে, নিজের মনের কথা না বলে দেওয়ার জন্য অভি এই মুহূর্তে নিজেই নিজের বোকামির জন্য নিজেকে বকাবকি করছে। এই বিচ্ছু মেয়েটাকে সে তার ভালোবাসার কথা জানিয়ে দিয়েছে। এখন নিশ্চয়ই তার উপর দিয়ে ভূমিকম্প নামক প্রকৃতির ঝড় বয়ে যাবে। জান্নাত অভির উপর হামলে পড়ার আগে অভি মৃদু স্বরে বলল, আপনার না না, তোমার চেহারার আদল বলে দিচ্ছে তুমি জান্নাত। নতুন করে তার প্রমাণ করার দরকার নেই, কিন্তু আমি কিছু বিষয় নিয়ে কনফিউজ আছি। জান্নাত জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, কি বিষয়ে? অভি শুকনো গলায় ঢোক গিলে বলল, প্রথমত তোমার সঙ্গে আমার বিয়ে হলো কিভাবে? তোমার কিংবা তোমাদের পরিবারের সঙ্গে তো আমার কারো যোগাযোগ ছিল না। দ্বিতীয়ত পরিবারের সবাই তো জানতে তোমার সঙ্গে আমার বিয়ে হতে যাচ্ছে, তাহলে সবাই কেন বিষয়টা আমার কাছে লুকিয়ে গেল? তৃতীয়ত বিয়ের পরে আমি তোমার বাবা মাকে তোমাদের বাড়িতে দেখতে পাইনি কেন? জান্নাত মৃদু হেসে বলল, বাবা, কতগুলো প্রশ্ন একসঙ্গে। কিন্তু আপনি নিশ্চিন্তে থাকুন, আমি সবগুলো প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি। আপনার প্রথম প্রশ্ন, আমার সঙ্গে আপনার বিয়ে কিভাবে হলো, তাই তো? আমার সঙ্গে যে কারো যোগাযোগ ছিল না এটা আপনার ভুল ধারণা। ধারার সঙ্গে আমার বরাবরই যোগাযোগ ছিল, আর আমাদের বিয়েটা হয়েছে একমাত্র ধারার জন্য। আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার পরিবারের লোকজন জানতো আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, তাও আপনাকে কেন জানায়নি? আপনাকে আপনার পরিবার কিংবা ধারা কয়েকবার বলেছিল পাত্রীর বাড়ি গিয়ে পাত্রীকে দেখে আসার জন্য, কিন্তু আপনি যাননি পাত্রী দেখতে, তাই এখানে তো তাদের কোনো দোষ নেই। আপনার তৃতীয় প্রশ্ন হলো, আমাদের বিয়েতে আপনি আমার বাবা মাকে কেন দেখতে পাননি? আপনি তখন আমার বিরহে এতটাই শোকাহত ছিলেন যে তাদের আপনি খেয়াল করেননি। তাছাড়া বয়সের জন্য তাদের চেহারার আমূল পরিবর্তন এসেছে। বিদায়ের সময় বাবা নিজের হাতে আপনার হাতে আমাকে তুলে দিয়েছিল। অভি সন্দেহের চোখে জান্নাতের দিকে তাকিয়ে বলল, বিয়ের সময় যখন কাজী সাহেব বরকনের নাম বলছিল, তখন তোমাদের বাড়িতে যে অস্বাভাবিকভাবে বাজে ফাটানো হচ্ছিল, যার কারণে আমি কনের নাম শুনতে পাইনি, এটা নিশ্চয়ই তোমার পূর্ব পরিকল্পিত ছিল। জান্নাত ঠোঁট কামড়ে হেসে বলল, জি জামাই, তা আমার পূর্ব পরিকল্পিত ছিল। জান্নাতের কথা শুনে অভি তার দিকে নির্বাক চোখে তাকায়। তার অগোচরে এত কিছু পরিকল্পনা হয়েছে, অথচ সে কিছু জানত না। জান্নাত আবারও বলল, ধারা যখন আপনার ওয়ালেটে আমার ছবি দেখে, তখন থেকে ধারা শুরু হয় আমাদের এক করার পরিকল্পনা। প্রথমে আপনার আব্বা যান এবং পরিবারের লোকজনকে রাজি করায় আমাদের বিয়ের জন্য। সবাই রাজি হলে ধারার নিজে প্রস্তাব নিয়ে আসে আমাদের বাড়িতে। প্রথমে আপনার তীব্র অভিমানের কারণে আমি বিয়েতে রাজি হইনি। ধারা যখন এক এক করে সবকিছু আমাকে বলে, তখন আমি আর অভিমান করে থাকতে পারিনি, আমি রাজি হই। তখন যখন শুনলাম আপনি আমাকে দেখতে আসবেন না, তখন মনে মনে প্ল্যান করি একেবারে বাসর ঘরে আপনাকে চমকে দেব। কিন্তু বিয়ের আসরে যদি আপনি আমার নাম কাজীর মুখে শুনে ফেলেন, তাহলে তো আমার সব প্ল্যান ভেস্তে যাবে। তাই আমার কাজিনদের আগে থেকে বলে রাখি, যে মুহূর্তে কাজী সাহেব বরকনের নাম উচ্চারণ করবে, তখন এমন কিছু করতে হবে তাতে যেন বরকনের নামে স্পষ্টভাবে শোনা না যায়। ব্যাস, আমার কথাগুলো শুনে ওরা অনেকগুলো বাজি একসঙ্গে ফাটিয়ে দেয়। তখন এটুকু বলে জান্নাত খিলখিলিয়ে হাসতে শুরু করে। অভি বিস্ময় চোখে জান্নাতের দিকে তাকিয়ে আছে। জান্নাত হাসি থামিয়ে গম্ভীর মুখ করে বলল, শুনুন, আপনি আমাকে এতগুলো বছর অকারণে কষ্ট দিয়েছেন। আমি আপনার মতো এতগুলো বছর আপনাকে কষ্ট দিতে পারবো না। আমি আপনার মতো এত নিষ্ঠুর নই। আপনার শাস্তি হিসেবে আপনি আমার কাছ থেকে 3 মাস দূরে থাকবেন। 3 মাসে যদি আপনি আমার কাছে ঘেঁষার চেষ্টা করেন কিংবা ছোঁয়ার চেষ্টা করেন, তাহলে আমি আপনাকে মেরে আপনার হাত পা ভেঙে দেব। কিন্তু আমার যখন ইচ্ছে হবে আমি আপনার কাছে যেতে পারবো। অভি অসহায় গলায় বলল, 3 মাস? 3 মাস আমি তোমাকে ছুতে পারবো না? কেমন বিচার? তুমি আমার কাছে আসলে এমনিতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, তার উপরে আমি তোমাকে ছুতে পারবো না। অসম্ভব, আমি পারবো না।
জান্নাত চোখগুলো ছোট ছোট করে বলল। ঠিক আছে, কাল সকালেই তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। অভি আহত গলায় বলল। 3 মাস পর আমি তোমাকে আমার নিজের করে পাবো তো? জান্নাত ঠোঁট চেপে হেসে বলল। আমি বরাবরের জন্য আপনার হয়ে গেছি, তাই নিশ্চিন্তে এবার বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। আমি এই গয়নাগাটি খুলে আসছি। অভি আর কিছু না বলে মনে মনে ধারার প্রতি কৃতজ্ঞতা শিকার গায়ে থাকা পাঞ্জাবিটা খুলে একটা টি শার্ট পরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে জান্নাত ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে চোখ বন্ধ করে থাকা অভির দিকে তাকিয়ে থাকে। এই মানুষটাকে সে পাগলের মতো ভালোবাসে। এই 3 মাস সে এই মানুষটার সঙ্গে প্রেমিক প্রেমিকার মতো প্রেম করবে বলে শাস্তির নাম করে 3 মাস সময় নিয়েছে সে। জান্নাত এসব ভেবে মৃদু হেসে অভির বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বলল। আমি এখন থেকে প্রতিদিন এইভাবে আপনার বুকে মাথা রেখে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাবো। খবরদার আপনি আমাকে জড়িয়ে ধরেছেন তো আমার থেকে খারাপ কেউ হবে না। অভি জান্নাতের কথা শুনে মৃদু হেসে জান্নাতের কপালে চুমু দেয়। জান্নাত কিছুক্ষণ হতভম্ব হয়ে বসে থেকে মৃদু চিৎকার দিয়ে বলল। আপনি আমাকে চুমু খেয়েছেন কেন? এটা তো কথা ছিল না। অভি জান্নাতের কথায় পাত্তা না দিয়ে মৃদু হেসে জান্নাতকে নিজের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। রাত কত হলো তা জানা নেই কারো। অভিকে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে জোনাকি ভাবি এবং স্বর্ণা ভাবির সঙ্গে যখন কথা বলছিল ধারা, তখন ইভান এসে জরুরি তলব দিয়ে ধারাকে নিজের সঙ্গে নিয়ে যায়। মাঝরাতে নৌকা ভাড়া করে মেয়ে বউকে নিয়ে নদীতে ভেসে বেড়াচ্ছে ইভান। আজ আকাশের চাঁদনি, কিন্তু অসংখ্য তারার আলোতে আশেপাশে প্রকৃতি দেখে যাচ্ছে। নৌকার অসংখ্য প্রদীপ আর হারিকেন দিয়ে সাজানো হয়েছে। ধারা নৌকার ছাউনির নিচে বসে আছে আর তার কোলে 2 পাশে 2জন বাবা মেয়ে শুয়ে আছে। ধারা দুজনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইহিতা নৌকায় চড়ার পর থেকে উত্তেজনা শেষ ছিল না। তার উল্লাসিত খুশি চোখে মুখে প্রকাশ পেয়েছে। ইহিতা তার মাম্মার কোলে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছে। ইভান সে এখনো জেগে আছে। মাঝে মধ্যে তার মাথায় ধারার বুলিয়ে দেওয়া হাত নিজের হাতের মুঠোয় নিয়ে শব্দ করে চুমু খায় ধারার হাতে। ইভানের এমন কাজে ধারার প্রতিবার ঠোঁটে অদ্ভুত হাসি ফুটে ওঠে। ধারারা সিদ্ধান্ত নিয়েছে তার এখন থেকে দেশেই থাকবে, কিন্তু ইভানের ইতালির বিজনেসের ঝামেলা সবকিছু ঠিক করে দেশে আসতে আসতে তাদের 2-3 বছর সময় লেগে যাবে। ততদিন অন্তত তাদের ইতালিতে থাকতে হবে। এরপর পাকাপাকি ভাবে দেশে থাকতে শুরু করবে তারা। দেশে ফিরে ধারা ওর শাশুড়ি আম্মুর কথা রাখতে ওদের পারিবারিক হসপিটালে জয়েন করবে। ধারার ভাবনার সমাপ্তি ঘটে ইভানের কথা শুনে। ইভান ধারার দিকে না তাকিয়ে বলল, তখন থেকে এত মনোযোগ দিয়ে কি ভাবছো? ধারা ইভানের গায়ে হাত বুলিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, ভাবছি তোমার কথা। তুমি এমন কেন বলবে আমায়? এই প্রশ্নটা আমি তোমাকে কয়েক হাজার বার করেছি, কিন্তু তুমি আমাকে কখনো উত্তর দাওনি। ইতালি থাকা অবস্থায় আকাশে যখন চাঁদ না থাকতো, তখন তুমি আমাকে নিয়ে হয় বেলকুনিতে না হয় ছাদে গিয়ে তোমার প্রেম বিলাস করবে। তোমার এই অদ্ভুত ধরনের কাজ দেখে আমার মনে হয় তুমি শুধু প্রেম বিলাস করার জন্য নয়, অদ্ভুত প্রেম বিলাস করার জন্য আমাকে তোমার কাছে নিয়ে আসো। আজ আবারও চন্দ্রবিহীন খোলা আকাশের নিচে নৌকায় ভেসে ভেসে তোমার সঙ্গে তোমার খুব কাছে বসে অদ্ভুত প্রেম বিলাস করছি। ইভান আহ্লাদি গলায় বলল, আম্মু আমাকে সবসময় কি বলতো জানো? আমার ভালোবাসার ধরন নাকি অদ্ভুত। কাউকে একবার ভালোবেসে ফেললে নাকি তাকে মারাত্মকভাবে ভালোবেসে ফেলি। এছাড়া আর কিছু জানি না। আমি বিল্লু রানী। ধারা হেসে একটু ঝুঁকিয়ে ইভানের কপালে চুমু দিয়ে বলল, থাক, তোমাকে আর কিছু জানতে হবে না। এবার চলো বাড়ির দিকে যাই, রাত তো আর কম হলো না। ইভান ধারার কোল থেকে শোয়া থেকে উঠে ইহিতাকে নিজের কোলে নিয়ে বলল, আমি তো এতক্ষণ খেয়াল করিনি। আমরা দুজনে তোমার পায়ের উপরে শুয়েছিলাম। নিশ্চয়ই তোমার পায়ে এতক্ষণ ব্যথা হয়ে গেছে। আমি মাঝে গিয়ে বলছি নৌকা ঘোরাতে, ততক্ষণ তুমি পাটা মেলে দিয়ে বসো। ধারা ইভানের কথা শুনে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। মাঝির কাছ থেকে বিদায় নিয়ে ইভান আর ধারা ইহিতাকে কোলে নিয়ে পা বাড়ায় ওদের বাড়ির পথে। নদীর পাড় থেকে ওদের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না, 8-10 মিনিটের রাস্তা। ইভান ইহিতাকে কোলে নিয়ে ধারার হাত ধরে হেঁটে যাচ্ছে ধারার হাতে থাকা ফোনের টর্চ লাইটের আলোতে। কিছু দূর হেঁটে আসার পরে ইভান ধারার কোলে ইহিতাকে দিয়ে রাস্তার পাশে হিজল গাছ থেকে একগুচ্ছ ফুল হাতের মুঠোয় নিয়ে এসে ধারার সামনে হাঁটু গেড়ে বসে মুঠো হাত মুক্ত করে দিয়ে ধারার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, হ্যাঁ মেয়ে, তুমি এত নিষ্ঠুর কেন? সেই প্রথম দিন তুমি আমার দিকে এক নজরও তাকাওনি। আমি সেই দিন তোমার চোখের গভীরতা মাপার জন্য হাপিত্তেশ করে বসেছিলাম। খুব বড় ভুল করেছো তুমি। এই শাস্তি তো তোমাকে পেতেই হবে, কঠিন শাস্তি, কঠিন থেকে কঠিনতর শাস্তি।
আর সে শাস্তি হলো আমি তোমাকে আমার ভালোবাসার শিকল দিয়ে বেঁধে রাখবো। তখন তুমি বুঝবে এই মানুষটাকে অবহেলা করার শাস্তি কত ভয়ানক হতে পারে। আজ বিয়ে বাড়িতে তুমি যখন কালো রঙের শাড়ি পরেছিলে, জানো তখন আমার অবস্থা কেমন হয়েছিল? জানবে কি করে? তুমি তো নিষ্ঠুর। তোমার সাজ সব কিছু আমাকে দিশাহারা করে দিয়েছিল। তোমাকে এমন অবস্থায় দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হার্ট বিট বেড়ে যায়। তারপরও তুমি বারবার এইভাবে সেজে গুজে আমার সামনে এসে দাঁড়াও। তুমি এত নিষ্ঠুর কেন? তুমি কি কখনো আমাকে বুঝবে না? তুমি আমাকে বোঝো আর নাই বোঝো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। ভালোবাসি তোমায়। ধারা ইভানের প্রপোজের ধরন দেখে ফিক করে হেসে দিয়ে বলল, আমি পাগল হয়ে যাব তোমার এই পাগলামো দেখে। ওঠো, উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরো। এটা আমার কোলে না হলে আমি তোমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরতাম। ইভান হেসে দিয়ে উঠে দাঁড়িয়ে ধারাকে শক্ত করে নিজের সঙ্গে জড়িয়ে ধরে। ধারা মুচকি হেসে ইভানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস বলল, পাগল মশাই, আমিও আপনাকে প্রচন্ড ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। ইভান ধারার কথা শুনিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে তুলে ধারার কপালে চুমু দিয়ে আবারও নিজের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে। ধারা চোখ বন্ধ করে ইভানের বুকে ধুক ধুক শব্দ গুনতে শুরু করে। ইভানের প্রতিটা হৃদস্পন্দন যেন ধারাকে নিখুঁতভাবে তার পাগলামোময় ভালোবাসার কথা বলছে।